দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ফের অস্থির দেশের বৈদেশিক মুদ্রা বাজার। খোলা বাজারে দর উঠেছে 128 টাকায়। বিনিময় হার নমনীয় করাকে দায়ী করছেন বিশ্লেষকরা। আবাসন মেলায় বাড়ছে ভিড়। ফ্ল্যাট ও প্লটের দর বেশি দাবি ক্রেতাদের। 2 বছরে মন্দা কাটিয়ে ওঠার আশা উদ্যোক্তাদের। বিশ্বে বাড়ছেই ক্ষুধার্ত মানুষের সংখ্যা, কমছে সাহায্যের পরিমাণ। আগামী বছরে অভুক্ত থাকবে প্রায় 31 কোটি। তথ্য জাতিসংঘের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের বৈদেশিক মুদ্রা বাজার। খোলা বাজারে দর উঠে গেছে 128 টাকা পর্যন্ত। মূলত আইএমএফ এর পরামর্শে কেন্দ্রীয় ব্যাংকের বিনিময় হার নমনীয় করার সিদ্ধান্তের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা, যারা বলছেন রেমিটেন্স ও রপ্তানির ভালো প্রবাহের পরও বৈদেশিক মুদ্রা বাজারের এমন অস্থিরতা অযৌক্তিক। দেশে বর্তমানে অনুমোদিত মানি এক্সচেঞ্জ হাউস আছে 235টি, যেখানে এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে 128 টাকায়। যদিও অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে টানা 3 মাস ডলার বেচাকেনা হয়েছে 120 থেকে 21 টাকায়। তবে সাম্প্রতিক সময়ে আইএমএফ এর পরামর্শে কেন্দ্রীয় ব্যাংক বিনিময় হারে আরও নমনীয় পদক্ষেপের কারণে কয়েকদিনের ব্যবধানে দর বেড়েছে অন্তত 60 টাকা। কিন্তু তারপরও ক্রেতারা কি পাচ্ছেন চাহিদা মতো ডলার? আমার স্যার দেশের বাইরে যাচ্ছে, তো ওই জন্য আর কি কিছু ডলার নিতে এসেছি। মানে আরো 2 দোকান ঘুরলাম, কোনো দোকানে ডলার নেই। খোলা বাজারের মতো ব্যাংকেও টানা 3 মাস স্থিতিশীল অবস্থায় ছিল ডলারের দর। দেশের তফসিলি ব্যাংকগুলোতে ডলার বেচাকেনা হচ্ছিল 120 টাকায়। যদিও এখন কিছু কিছু ব্যাংকে রেমিটেন্স সংগ্রহ করা হচ্ছে 124 টাকা পর্যন্ত। দাতা সংস্থা আইএমএফ এর আশঙ্কা ছিল লম্বা সময় একই দর থাকলে মানুষের মধ্যে বাড়তে পারে ডলার ধরে রাখার প্রবণতা, যার ফলে বাজারে তৈরি হতে পারে সরবরাহ সংকট, যা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংকে ট্রলিং প্যাক পদ্ধতি চালুর পরামর্শ দিয়েছিল সংস্থাটি। প্রথমে একটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল যে টাকার মানটাকে একটি জায়গায় অন্ততপক্ষে ধরে রাখার চেষ্টা করা। সেটা আমরা খানিকটা সফল হয়েছে। এখন অনেক ঝুঁকিটা কমে গিয়েছে, আস্থা ফিরে এসেছে বাজারে। আমাদের কিন্তু এখন মূল্যস্ফীতি অনেক বেশি। মূল্যস্ফীতি বেশি হওয়া মানে আমরা যদি আমাদের টাকার মান কমে, সেটা কিন্তু আবার মূল্যস্ফীতিকে আরেকটু বাড়িয়ে দেবে। মোর রিয়েলিস্টিক একটা অপশন হচ্ছে যে এটাকে যত বেশি আমরা মার্কেট ফ্রেন্ডলি করতে পারবো, এটা কিন্তু তত ভালো। তবে হ্যাঁ, মার্কেট ফ্রেন্ডলি একটা বিনিময় হার তখন খুব ম্যানেজ করাটা সোজা যদি আপনার রিজার্ভে যদি অনেক ফরেন কারেন্সি থাকে। এই মুহূর্তে যেহেতু একটু চাপ আছে, আমাদেরকে মনে হয় একটু বুঝে শুনে সামনের দিকে এগোতে হবে। ট্রলিং প্যাক হচ্ছে দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়। তথ্য বলছে বিশ্বের 195টি দেশের মধ্যে হন্ডুরাস, বতসোয়ানা সহ 3টি দেশে বর্তমানে ট্রলিং প্যাক পদ্ধতি অনুসরণ করছে। 3টি দেশ বর্তমানে ট্রলিং প্যাক পদ্ধতি অনুসরণ করছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এদিকে রেমিটেন্সের ডলার সর্বোচ্চ 123 টাকা দরে কিনতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার 13টি ব্যাংকের সঙ্গে এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রায় 3.5 মাস স্থিতিশীল ছিল ডলারের দর। তবে ডিসেম্বরের শুরু থেকে অস্থিরতা শুরু হয় ডলারের বাজারে, যার ফলে এক এক ব্যাংক এক এক রকম দরে সংগ্রহ করতে শুরু করে প্রবাসী আয়। এই অবস্থা থেকে উত্তরণে এই দর কাঠামো বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরেও কয়েকটি ব্যাংক 124 টাকা পর্যন্ত দরে রেমিটেন্স সংগ্রহ করছে বলে জানিয়েছে ব্যাংক খাত সংশ্লিষ্টরা। তথ্য বলছে 2022-এর শুরুতে দেশে প্রতি ডলার বেচাকেনা হয়েছে 86 টাকায়। যদিও এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে সর্বোচ্চ 128 টাকা পর্যন্ত। সে হিসেবে 2 বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে 48%। 1 মাসের ব্যবধানে দেশে কিছুটা কমেছে বৈদেশিক মুদ্রার মজুদ। নভেম্বর শেষে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে 2435 কোটি ডলারে। অক্টোবরে যা ছিল 2548 কোটি ডলার। সে হিসেবে মাসের ব্যবধানে রিজার্ভ কমেছে 113 কোটি ডলার। আর ধারে দেওয়া অর্থ বাদ দিলে আইএমএফ এর BPM6 পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ আছে 1861 কোটি ডলার। তথ্য বলছে করোনার শুরুর দিকে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ ছিল সর্বোচ্চ 4800 কোটি ডলারে। সেই হিসেবে 3 বছরের ব্যবধানে দেশের রিজার্ভ নেমে এসেছে প্রায় অর্ধেকে। মূলত ডলারের বিপরীতে টাকার ক্রমাগত দরপতনের কারণে বেড়েছে আমদানি দায়, যার ফলে আমদানি দায় পরিশোধের জন্য নিয়মিত খরচ করতে হচ্ছিল রিজার্ভের অর্থ। যদিও অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে কমেছে এই প্রবণতা। দেশের ব্যাংক খাতে বেড়েছে আমানতের পরিমাণ। একক মাস হিসেবে অক্টোবরে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 7.25% মতো। তবে জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় কিছুটা কমেছে। বিশ্লেষকরা বলছেন জুলাই আগস্টের অস্থিতিশীল পরিস্থিতি ও কিছু ব্যাংকের ভঙ্গুর অবস্থার কারণে এ সময় কমেছে আমানতের পরিমাণ। যদিও প্রয়োজনীয় নীতি সংস্কারের ফলে আবারও গ্রাহকদের আস্থা ফিরেছে বলে মত তাদের।
সাধারণত একজন গ্রাহক যখন ব্যাংকে টাকা জমা রাখে তা পরিচিত ব্যাংক আমানত হিসেবে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী গেল অক্টোবরে দেশের তফসিলি ব্যাংকগুলোতে এমন আমানতের পরিমাণ ছিল 17,55,217 কোটি টাকা, যা আগের বছর একই সময় ছিল 16,36,073 কোটি টাকা। সেই হিসেবে বছরের ব্যবধানে দেশের ব্যাংকগুলোতে গ্রাহকদের জমা রাখা টাকার পরিমাণ বেড়েছে 1,19,144 কোটি টাকা। ব্যাংক আমানত বাড়ার পিছনে তো মূল কারণ হচ্ছে এখন আমাদের ইন্টারেস্ট রেট গুলো একটু মার্কেট ওরিয়েন্টেড হচ্ছে। আগে তো ইন্টারেস্ট রেট একেবারেই কম ছিল, তো 3 to 4% ব্যাংকার অফার করতো। এখন তো বাংলাদেশ ব্যাংকও একটু শক্তিশালী হচ্ছে, বাংলাদেশ ব্যাংকও বলছে যে না, তোমরা রিয়েল রেট অফ ইন্টারেস্ট অফার করতে হবে। সুতরাং ইন্টারেস্ট রেটটাও বেড়েছে, প্লাস এই যে ব্যাংকিং এর প্রতি যে মানুষের একটা আস্থা নষ্ট হয়ে গেছিল, আমার মনে হয় এখন এটা আস্তে আস্তে আবার একটু ফেরত আসছে। একক মাস হিসেবে অক্টোবরে ব্যাংক খাতের আমানতের পরিমাণ বাড়লেও জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে কিছুটা কমেছে এই হার আগের প্রান্তিকের তুলনায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে গ্রাহকদের জমা রাখা টাকার পরিমাণ ছিল 18,25,338 কোটি টাকা। 2023-24 অর্থবছরের শেষ প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুনে যা ছিল 18,38,837 কোটি টাকা। সে হিসাবে এই সময়ের ব্যবধানে ব্যাংকে আমানতের পরিমাণ কমেছে প্রায় 13,000 কোটি টাকার মতো। এজ এ হোল যে একটু কমেছে তার মানে কি, যে টাকাটা উইথড্র হচ্ছে সেটা পুরোটা আসে নাই, কিছু টাকা সাধারণ জনগণের কাছে রয়ে গেছিল, বা ওরা হয়তো বা বিশ্বাস করতে পারছিল না কোন ব্যাংকে রাখবে, ডিসাইড করতে পারছিল না, সেই জন্য হয়তো বা তাদের কাছে রয়ে গিয়েছিল, যার জন্য আসলে আপনার ওভারঅল ডিপোজিট গ্রোথ রেট একটু কম হয়েছে। জুলাই এবং আগস্টে যেটা হয়েছিল, যদি আমার অনিশ্চয়তা থাকে তাহলে অনেক সময় অনেকেই কিন্তু তারা ক্যাশ টাকা রাখতে পছন্দ করে, সেটা একটি ইস্যু ছিল। আরেকটি ছিল ওভারঅল কিন্তু অনেকেরই কিন্তু কনফিডেন্সে ঘাটতি ছিল, এবং তারাও ওই সময় ব্যাংকে ট্রানজ্যাকশন না করে তারা কিন্তু টাকা হাতে রাখার চেষ্টা করেছে। তারপরে ওভারটাইম যেটা হয়েছে, দুটো ব্যাপার হয়েছে। একটি হচ্ছে যে এই সরকার আসার পরে যেগুলা বেনিয়ম বা অনিয়ম ছিল সেগুলোকে দমন করার ব্যাপারে ওনারা কিন্তু খুব কেয়ারফুলি পদক্ষেপগুলো নিয়েছেন। সবাইকে ঢালাওভাবে সবার উপরে অ্যাকশন না নিয়ে বরং সুচিন্তিতভাবে ওনারা এগিয়েছেন বলে খানিকটা কনফিডেন্স কিন্তু বাজারে ফিরে এসেছে। ফলে আমরা দেখছি যে এখন কিন্তু আবার যেহেতু সুদের হারও বেড়েছে, কাজে আবার ব্যাংকে কিন্তু টাকাগুলো যাচ্ছে। এটা একটি আমি বলবো যে পজিটিভ দিক। তথ্য বলছে জুলাই সেপ্টেম্বর সময়কালে ঢাকা সহ 6 বিভাগে কমেছে আমানতের পরিমাণ, যদিও এই সময় আমানত বেড়েছে রাজশাহী ও চট্টগ্রামে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অন্তর্বর্তী সরকারের সময় আমদানি চুক্তি করা সেদ্ধ চালের প্রথম চালান দেশে আসবে বৃহস্পতিবার। ভারত থেকে উন্মুক্ত দরপত্রে চুক্তির আওতায় 24,690 টন চাল কিনছে বাংলাদেশ। আগামীকাল ভোরে চট্টগ্রাম বন্দরে চালের এই চালান পৌঁছানোর কথা রয়েছে। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সেদ্ধ চালের চালান দিয়ে একটি জাহাজ আগামীকাল ভোর 5:30টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। গেল 11 নভেম্বর 381 নম্বর চুক্তির আওতায় আসছে এই চালান। খাদ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহের পর ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভিড় বাড়ছে রিহাবের আবাসন মেলায়। এবার ফ্ল্যাট আর প্লটের দর কিছুটা বেশি বলে দাবি ক্রেতা আর দর্শনার্থীদের। আর উদ্যোক্তাদের দাবি, ভালো সাড়া মিলছে এ আয়োজন থেকে। আশা করছেন গেল 2 বছরের মন্দা কাটিয়ে ওঠার। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। আরিফ হোসেন পেশায় ট্যুর অপারেটর, দীর্ঘ সময় ধরে বসবাস করছেন বাড্ডা এলাকায়, তাই তো তার পাশেই একটি ভালো ফ্ল্যাট খুঁজছেন। মঙ্গলবার এসেছিলেন রিহাব মেলায় সেই সাদার সাধ্যে নিজের স্বপ্ন পূরণে। বাড্ডা, গুদরাঘাট, লিং রোড এই এরিয়া বেশ কিছুদিন যাবত আমি ছিলাম। 2007 থেকে এলাকা আমি আছি। এলাকা থেকে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। হ্যাঁ, তারপর এই এলাকা থেকে আমি পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করছি। এই এলাকায় আমি অনেক দিন ছিলাম, এই জন্য আন্তরিকতার সুবাদেই এই এলাকা আমার বেস্ট আর কি। আরিফ হোসেনের মতো অনেকেই এসেছেন রিহাবের এই আয়োজনে। খোঁজ খবর নিচ্ছেন পছন্দসই ফ্ল্যাট কিংবা জমির। মূলত সাশ্রয়ী মূল্যে জমি আর 12 থেকে 14 স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলোই মূল আকর্ষণ মধ্যবিত্ত ক্রেতাদের। ঢাকার আশেপাশে, ঢাকার মধ্যে এমন একটা কিছু খুঁজতেছিলাম। মানে ফেয়ারে এসে আমার আসার উদ্দেশ্য ছিল না আজকে, ভাবলাম যে দেখি ঘুরে যে আশেপাশে কোনো কিছু পাওয়া যায় কিনা। এখন দেখছি যেগুলো, সেগুলো তো খুব লাক্সারিয়াস যেগুলো, সেগুলো 10,000 11,000 টাকা পার স্কোয়ার ফিট। আর যেগুলো মিডিল সেগুলো 7,500 8 9 এর কমে আসলে কোনো ডিসকাশনে আসে না কেউ, সাধ্যের বাইরে। 5,000 6,000 হলেই সাধ্য মনে হয় যে ঠিক ছিল। সিদ্ধান্ত পরে নেব, আপাতত দেখতেছি কাদের কী অবস্থায়
বছর দুয়েকের বেশি সময় ধরে মন্দার কবলে দেশের আবাসন ব্যবসা। খাত সংশ্লিষ্টরা বলছেন এই সময়ে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা দাঁড়িয়েছে 5,000-এর মতো, যার মূল সমস্যা বিনিয়োগের অভাব। এই সমস্যা নিরসনে এগিয়ে এসছে দেশের ব্যাংকিং খাত। ক্রেতাদের জন্য ঋণ দিচ্ছে 2 অঙ্কের সুদে, আর মেলা উপলক্ষে দেয়া হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা। যারা ব্যাংকে ব্রাঞ্চে যাইতে পারে না, এখানে আসে, তারা ঘুরে, তারা এখানে ব্যাংকিং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞাসা করে, তো তাদেরকে সার্ভিসটা আমরা দিয়ে থাকি। আমাদের এখানে সুদেরা হচ্ছে আপনার 11.5% হচ্ছে ফ্রেশ নিউ লোন যারা নিতে চায় তাদের জন্য, আর যদি এক্সিস্টিং কারো লোন থাকে সেই লোনটা টেক ওভার করতে হলে আমরা দিচ্ছি হচ্ছে 11% যে হোম লোনের ক্ষেত্রে। মন্দা কাটাতে শীতকালীন এই মেলা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা খাত সংশ্লিষ্টদের। আশা করছি যে যেহেতু বিগত 2 বছরের রিহ্যাব মেলা হয় নাই, কারণ এটা কোভিড ছিল, তার পরবর্তীতে দেশে আমাদের সিচুয়েশনের কারণে আমাদের মেলাটা করা সম্ভব হয়নি। এখন পরিবেশ স্বাভাবিক হওয়াতে আমরা এই মেলার আয়োজন করেছি। এই মেলাকে কেন্দ্র করে আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশা অনেক অনেক গুণ বেশি। রিহাবের এই মেলা শেষ হবে 27 ডিসেম্বর, চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 2022 সালে বিদেশি ঋণ পরিশোধ করতে না পেরে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কার মূল্যস্ফীতির হার শূন্যের নিচে নেমে এসেছে। এরই মধ্যে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার পথে আরও অগ্রসর হল দ্বীপরাষ্ট্রটি। গত নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার -1.7% নামে, আর অক্টোবরে মূল্যস্ফীতির হার ছিল -0.7%। পরিসংখ্যান বলছে নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 0%, অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যের দাম বাড়েনি। একই সাথে শ্রীলঙ্কার মুদ্রার রুপির দর বৃদ্ধির সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমেছে। বিশ্লেষকরা বলছেন 2025 সালের প্রথম 2 মাসেও মূল্যস্ফীতির হার ঋণাত্মক থাকতে পারে। 2 বছর আগেও ঋণ খেলাপি হওয়ার পর অর্থনৈতিক পুনর্গঠনে জোর দেয় শ্রীলঙ্কা। 2023 সালের মার্চ মাসে $290 কোটি ঋণ দিয়ে সহায়তা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এবছরের সেপ্টেম্বরে বামপন্থী নেতা অনুরা দিশানায়কে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনিও অর্থনৈতিক চাকা সচল রাখতে সক্ষম হন। বিশ্বব্যাংকের সূত্রে বলা হয়েছে, কোনো অঘটন না ঘটলে চলতি অর্থবছরে শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 4.5 থেকে 5%। বিশ্বে প্রতিনিয়ত ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লেও কমছে ধনী দেশের সাহায্যের পরিমাণ। জাতিসংঘ জানিয়েছে 2025 সালে 30 কোটি 70 লাখ মানুষ অভুক্ত থাকবে। এদের মধ্যে 3 ভাগের 1 ভাগ মানুষের কাছে খাবার পৌঁছানো সম্ভব হবে না। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহের কারণে বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। এসব দেশগুলোতে উৎপাদন ব্যবস্থা ধসে পড়ায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। এছাড়া বিরূপ আবহাওয়া এবং অস্বাভাবিক মূল্যস্ফীতির কারণেও প্রতিদিনই বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। এমন অন্তত 11 কোটি 70 লাখ ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছাতে পারবে না জাতিসংঘ। ক্ষুধার্ত মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছায় জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক বাজার অস্থিরতা এবং নানা কারণে জাতিসংঘের তহবিলে অর্থ সহায়তা দেওয়ার পরিমাণ কমিয়েছে সহায়তাকারী অধিকাংশ দেশ। সংস্থাটির তথ্য অনুযায়ী 2024 সালে মানবিক সাহায্যের জন্য $49.6 বিলিয়ন তুলতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত চাহিদার 46% অর্থ তুলতে পেরেছে। এ নিয়ে পরপর 2 বছর প্রয়োজনীয় অর্থের অর্ধেকও জোগাড় করতে পারল না জাতিসংঘ। জাতিসংঘকে সবচেয়ে বেশি অর্থ সাহায্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম জার্মানি। তবে 2023 সালের তুলনায় 2024 সালে দেশটি $50 কোটি কম সাহায্য দিয়েছে। তাদের মন্ত্রিসভা 2025 সালে $100 কোটি সাহায্য কমানোর কথা জানিয়েছে এরই মধ্যেই। মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র গত 5 বছরে $64.5 বিলিয়ন দিয়েছে, যা জাতিসংঘের তহবিলের 20%, আর জার্মানি ইউরোপীয় কমিশন মিলে তহবিলের 20% অর্থ সাহায্য করেছে। যদিও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন, রাশিয়া ও ভারত মিলে জাতিসংঘ তহবিলে মাত্র 1% অর্থ সাহায্য করেছে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।